আপনি সবসময় রসিকতা করেন। অন্য কারোর সাথে তো করি না। আপনার সাথে কথা বলেই আমার ভুল হয়ে গেছে। আশিক কথা বলতে বলতে গাড়ির কাছে চলে এসেছে। গাড়িতে আশাকে বসিয়ে নিজেও পাশে গিয়ে এসে বসলো। আশা মিটিমিটি হাসছে। কি হলো, হাসছো কেন? আমারও 2টা বেবি হবে। আমি এত খুশি জীবনেও হয়নি। আশিক নিজেও খুশি হয়েছে, তবে ভয়ের পরিমাণটা অনেক বেশি। ভালোই ভালোই বেবি হলে সব টেনশন দূর হবে। গাড়ি চলল ধীর গতিতে। যেখানে 1 ঘন্টা রাস্তা সেখানে 3 ঘন্টা লাগিয়েছে। রাস্তায় একটু পরপরই থেমে আশাকে পানি খাইয়েছে। বাইরের খাবার খাওয়ায়নি। বাইরের খাবারে যে পরিমাণ ভেজাল দেওয়া থাকে, আশিক একদম চায় না বউ বাচ্চার কোনো ক্ষতি হোক। এদিকে আশিক আয়শাকে নিয়ে গেছে সকাল 4টায়। এখন ঘড়িতে সবচেয়ে ছোট মিয়া একেবারে 12টার দিকে বন্দুকের মতো দাঁড়িয়ে আছে। বাড়ির সবাই টেনশনে কুপোকাত। ছেলে মেয়ে দুটো গেল ডাক্তারের কাছে, এখনো আসছে না। এইভাবে চিন্তায় ভাঁজ সবার কপালে। অবশ্য ভাবতেই পারেন, এটা ফোন করলে তো সব সমস্যার সমাধান হয়। এদিকে কত শত ফোন করা হয় গেছে। আশিক গাড়ি চালাতে চালাতে ফোন ধরতে পারিনি। শেষে ফোন ধরে বলে দিয়েছে তারা আসছে। আশিকের কথায় যেন সবার মনে শুকনো চিড়ে ভিজলো। সেই পর থেকে অধীর আগ্রহ বসে আছে, কিন্তু তাদের দেখার নেই। অবশেষে অপেক্ষাভর শেষ করে দুজনের বাড়িতে প্রবেশ করলো। প্রবেশ বলতে ওই একজনের পা 2 পা দিয়ে হেঁটে আসছে, আর আশিকের কোলে তার মহারানী। বাড়ির সবাই হুলস্থুল বাঁধিয়ে দিল। কথার চুমকি হাতে খাবারের থালা। জেসমিন বেগম এগিয়ে এসে আয়শার পাশে বসলো। আশাকে আশিক সোফায় বসিয়ে দিয়েছে। আমেনা বেগম হাতে পানির গ্লাস আর স্বপ্না বেগমের হাতে ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছে। রেবেকা বেগম রান্নাঘর থেকে হাত ধুয়ে দৌড়ে আসলো। আয়শার আরেক পাশে বসে চুমকি আর কথার হাত থেকে খাবারের প্লেট নিয়ে আয়শাকে খাওয়াতে শুরু করলো। আয়শা অবাক নয়নে তাকিয়ে আছে। খাওয়া শেষ করে ওষুধ খাইয়ে দিয়ে শাড়ির আঁচল দিয়ে আয়শার মুখ মুছিয়ে তবেই শান্ত হলেন রেবেকা বেগম। সেই কবে বেরিয়েছে আয়শা এখন পর্যন্ত না খাওয়া। এদিকে তারা যে আলট্রাসোনোগ্রাফি করতে গিয়েছে, সব কিছু ঠিক আছে কিনা এটা জানার প্রয়োজন মনে করলো না কেউ। এমনকি এই কথা তাদের মুখেও নেই। হাত ধুয়ে এসে রেবেকা বেগমের পাশে বসতেই আশিক হাতের থালা টেস্টের ফাইল এগিয়ে দিল। রেবেকা বেগম যথেষ্ট শিক্ষিত ঘরের মেয়ে এবং নিজেও মাস্টার্স কমপ্লিট করেছে, তাই অনায়াসে পড়ে দেখলো ফাইল। ওদিকে রেবেকা বেগমের দিকে দৃষ্টি দিয়ে আছে, ফাইলে কী লেখা আছে জানার জন্য। মুহূর্তে এক দৌড়ে রান্নাঘরে গেল। এদিকে সবাই তাকাতাকি করছে। হঠাৎ করে রেবেকা বেগম দৌড় দিল কেন? মিনিটের মাথায় যাওয়ার মতোই দৌড়ে আবারও এলো। জেসমিন বেগম কিছু বলবে তার আগে হাতে মিষ্টির প্যাকেট খুলে মুখে পুরে দিল একটা মিষ্টি। মিষ্টি মুখে নিয়ে হাঁ করেই আছে। কিরে মিষ্টি, তাড়াতাড়ি মুখের মিষ্টি শেষ কর। জেসমিন বেগম দ্রুত মিষ্টি খেয়ে নিতেই আপা যেমনি হাঁ করেছে, আবার একটা মিষ্টি মুখে পুরে দিয়ে দাঁত কেলিয়ে বলল, দুই দুই নাতি নাতনি আবার দাদিও, তাই দুটো মিষ্টি তোমার প্রাপ্য ছিল বেয়ান সাহেবা। সাথে সাথে কথার মানে বুঝে সবাই খুশিতে আত্মহারা হলো। চুমকি আরও কথায় এগিয়ে আশেপাশে বসে আশাকেও তার পছন্দের কালো মিষ্টি খাইয়ে দিল। উহ, কি যে বলবো আমি, 2টা বেবির খালামণি হব। কথাকে মুখ ভেঙচি দিয়ে চুমকে বলে উঠল, কেউ ভুলে যাচ্ছে কেন সে একা নয়, আমি হব 2 বেবির খালামণি। আয়শা ওদের দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে হাসতে হাসতে শেষ। অবশেষে আয়শা ওদের ঝগড়া থামিয়ে বলল, তোরা দুইটাতে ঝগড়া করছিস কেন? তোরা 2জন বেবি ও 2জন একটা বেবি হলে তো টানাটানি হতো। 2জনে 2টা নিবি, তাও ঝগড়া করিস না প্লিজ। আয়শাকে নিয়ে আসে নিজের রুমে চলে গেল। চুমকি আরও কথা গিয়ে বন্ধু মহলে খবর প্রচার করলো। সবাই এতে খুব খুশি। রেবেকা বেগম ফোন করেই আসলাম সর্দারকে জানিয়েছে তার ঘরে 2 নাতনি আসছে। তৎক্ষণাৎ আসলাম সর্দার খুশি হয়ে সকল কর্মচারীর বেতন বাড়িয়ে দ্বিগুণ করে দিলেন। তার খুশি যেন শেষ নেই। বাড়িতে ছোট ছোট গুটি গুটি পায়ে 2টো বাচ্চা ঘুরবে। একটু পর পর এসে দাদু ভাই ডাকবে। এটা ভাবতে বুকটা ভরে উঠল আসলাম সর্দারের।
আহিলা রহনা স্কুল থেকে ফিরে এই কথা শুনে দুজনেই আয়শার ঘরে ঘুরঘুর করছে। আয়শা পাশে বসে আর চমকে আছে। আশিক দূরে বসে কাজ করছে। ওদের সবাইকে প্রশ্ন করে করে জ্বালিয়ে তুলছে। আহিলা রহনা তাদের প্রশ্নগুলো এমন যে বাচ্চা হলে কি একই সাথে হবে দুই বাচ্চা? আর আগে পরে হলে তো কেউ বড় হবে, কেউ ছোট হবে। ছোট বাচ্চাকে আহিল নেবে আর বড় বাচ্চাকে অহনা নেবে। আর কতদিন লাগবে বেবি হতে? বেবির কি হাত পা হয়ে গেছে? ওদের কথা শুনে হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে। চুমকি আরও কথা। একটু পরে নিচ থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসলো। চুমকি যেতে নিবে নিচে, তার আগে লাফিয়ে লাফিয়ে ঝড়ের গতিতে ধেয়ে এলো নূপুর। চুমকি নূপুরকে এগিয়ে আসতে দেখে এগিয়ে গেল জড়িয়ে ধরতে। নূপুর এগিয়ে এসে নূপুরের পাশ ঘেঁষে এক দৌড় আয়শার পাশে জড়িয়ে ধরল। আশিক দূর থেকে উচ্চস্বরে বলে উঠল, নূপুর একটু আস্তে ধরো ওকে। নূপুর আবেগে এসে ভুলিয়ে গেছে আয়শা প্রেগনেন্ট আর পেট অনেক বড় হয়েছে। এই নিয়ে রেবেকা বেগম কিছুটা চিন্তিত ছিলেন বলেই জোরি করে আশিককে পাঠিয়েছিলেন। এভাবে একটা খুশির সংবাদ পাবেন ভাবেনি। এদিকে কথা দাঁত বের করে হাসছে। চুমকি নূপুরের উপর খেপে গেছে। নূপুর তাকিয়ে দেখলো চুমকি বহুত রেগে আছে। সেই দিকে পাত্তা না দিয়ে ঘুরে বলল, পাশের লোকে কিছু বলে আর আমি সেই দিকে ফিরে তাকাই না। আগে তুইও প্রেগনেন্ট হ, তারপর তোর বেবির জন্য তোর কাছে ছুটে আসবো। কথা চুমকিকে চোখ ইশারা করলো। কী সব বলছিস? সেখানে আশিক হয়ে আছে, মুখে একটু তো লাগাম দে। নূপুর নিজের মাথায় নিজেই গাঁটটা মারল, জিভ কাটলো। উঠে গিয়ে চুমকি তার অভিমান ভাঙিয়ে নিল। আশিক উঠে নিচে গেল ছাড় বান্ধবীকে গল্প করতে দিয়ে। গল্প করলে আয়শাও ভালো লাগবে। সিঁড়িতে নিচে নামতেই রেহান জড়িয়ে ধরে বলে, তো ফাইনালি বন্ধু থেকে বেয়ান হওয়ার যাত্রা শুরু হলো আমাদের। আমি বলেছিলাম না মেয়ে হবে? আমার কথা সত্যি হলো তো? আদর মাথায় হাত রেখে বলে উঠল, কি আশিক, তুই রিয়ানকে কথা দিয়েছিস তুই তোর মেয়েকে ওর ছেলের সাথে বিয়ে দিবি? আমি কাউকে কথা দিইনি, গম্ভীর কণ্ঠে বলল আশিক। রেহান চেঁচিয়ে বলল, তোর কোনো কথা আমি শুনছি না, আমি তোর এক মেয়েকে নিবই। তুই না দিলে আমার ছেলেকে বলবো পালিয়ে নিয়ে যেতে। আদর লাফিয়ে উঠে বলো, আমিও ব্যবস্থা করছি তোর আরেক মেয়েকে নেওয়ার জন্য। কই গো, রাত পড়িয়ে তাড়াতাড়ি চলো, এসো, আশিকের আরেক মেয়েকে আমাদের ঘরের বউ করতে হবে, আর দেরি করলে অনেক দেরি হবে। রিয়াদ হাসতে হাসতে বলো, আরে পাগল এলো, আবে তোর বউ তো এখনো প্রেগনেন্টই হয়নি, আর এদিকে 6 মাস হয়েছে, তোর ছেলে তো ছোট হয়ে যাবে। বলেই হাসতে লাগলো। আদর মুখ বাঁকিয়ে বলো, এ তোর দাঁত কেলাস না, আমার ছেলে সিনিয়র আপুকে বিয়ে করবে, বিশ্ব রেকর্ড করবে, আমরা তোকে দেখিয়ে দিব। আশিক অবাক হয়ে বলে উঠল, 1 মিনিট, তোরা কি শুরু করলি? আমার বেবি আর তোগো আগে নিলাম, তুই ঠিক করছিস, তোদের ছেলেকে বিয়ে দিবি আমার মেয়েদের সাথে। আর সবচেয়ে বড় কথা, এখনো আমার মেয়েরা জন্ম নেয়নি, তোদের ফালতু কথা তোদের কাছেই রাখবি, আমার সামনে এই নিয়ে দ্বিতীয়বারের মতো কথা বলবি না। অন্তু সোফায় বসে আছে, ছেলে বীরকে কোলে নিয়ে। রেবেকা বেগম ফোন করে অন্তুকে জানিয়েছে, সাথে সাথে রেহান চলে এসেছে অন্তুকে নিয়ে। নূপুরকে চুমকি ফোন করে জানিয়েছে, তাই নূপুর আর আদরও চলে এসেছে। আয়শা পড়তে পড়তে ঘুমিয়েছে, বুকের উপর উপন্যাসের বই পড়ে আছে। আশিক উঠে আয়শার কাছে গিয়ে বুকের উপর থেকে বই নিয়ে টেবিলে রাখলো, 2 পায়ের নিচে বালিশ দিল, লাইট নিভিয়ে আশেপাশে ঘুমিয়ে পড়লো। আজ সম্পূর্ণ 8 মাস হলো। ঘুমন্ত আশার কপালে চুমু এঁকে দিল, তারপর আশার পেটের কাছে এসে পেট থেকে ঝলমলে বড় নরম কাপড়ের গেঞ্জি উঠিয়ে চুমু দিল। আশিক 2 হাত আলতো করে আশার পেটে রাখলো, পেটটা যেন একটু নড়ে উঠল। হালকা হাসলো আশিক, শোনো, আমরা দুজন ছোট্ট রাজকুমারী, তোমরা কি আমাদেরকে শুনতে পাচ্ছ? মায়ের পেটের ভেতর যেন 2টা ছোট্ট প্রাণ নড়েচড়ে বাবার কথা জবাব দিল। পা দিয়ে লাথি মারছে আশার পেটে, আর আশিকতা অনুভব করতে পেরে অদ্ভুত অনুভূতি হলো, চোখে জল চলে আসলো। আবার বলল, তোমরা জানো তোমাদের জন্য আমি কতটা অপেক্ষা করেছি, দুজনে একসাথে কোলে নেবার স্বপ্ন দেখে প্রতিদিন। তোমরা দুজন কিন্তু একে অপরের যত্ন নিবে, ঠিক আছে? আবার পেটটা একটু নড়লো, যেন তারা হাসলো।
আশিক মৃদুস্বরে বলল, মাকে বেশি কষ্ট দিও না, আস্তে আস্তে বড় হও। বাবা তোমাদের জন্য সব কিছু ঠিক করে রাখছে, অপেক্ষা করছি তোমাদের ছোট্ট আঙুলগুলো ছুঁয়ে দেখবো বলে। শেষে আশিক পেটে আলতো চুমু দিল। আমার দুইটা হৃদয়, তাড়াতাড়ি এসো না, সময় হয়ে এসো, সুস্থ আর নিরাপদে। বাবা তোমাদের খুব ভালোবাসে। আর হ্যাঁ, কি বললাম মনে থাকবে তো? মাকে কিন্তু বেশি ব্যথা দিও না, তোমাদের বাবার প্রাণ ভোমরা সে। তার কিছু হলে তোমার বাবার যে দুনিয়া থমকে যায়, হারিয়ে ফেলে নিজের অস্তিত্ব। আয়শা সব শুনল, তার ঘুম ভেঙে গেছে। আজকে তো পাতলা ঘুম হয়েছে বলার বাইরে, একটু কিছুতেই ঘুম ভেঙে যায়। আশিক তাকে কত ভালোবাসে, দিন দিন ভালোবাসার পরিমাণ সর্বোচ্চ চূড়ায় ছড়িয়ে যাচ্ছে। হঠাৎ পেটে হাত রেখে চিৎকার করে উঠল, আশিক ভাই, আশিক ভাই, আমার পেট ব্যথা করছে। কোথায় কোথায় ব্যথা করছে বউজান? বলে লাইট অন করে আলোময় করল রুম। আশিক ভাই, অনেক ব্যথা করছে, আমি বাঁচবো না, আপনি কিছু করেন, আমি আর সহ্য করতে পারছি না, মরে যাচ্ছি। আশিক উতলা হয়ে আসার অবস্থা দেখে আশাকে পাজা করে তুলে নিয়ে নামতে নামতে সবাইকে ডাকলো। আশার এমন অবস্থায় সবাই সতর্ক থাকে। মুহূর্তে সবাই বেরিয়ে এলো ঘুম ঘুম চোখে। কি হলো, কি হয়েছে? আব্বু, ওর পেট ব্যথা করছে, ডাক্তার কাছে নিতে হবে। আশরাফ সর্দার ভাইদের নিয়ে বেরিয়ে পড়লেন। সবাই একে একে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। রাত বাজে 2টা। হাসপাতালে নেওয়ার সাথে সাথে ডাক্তার কন্ডিশন দেখে ওটিতে নিয়ে গেল। ওটি দরজা বন্ধ করতে যেন আশিকের দুনিয়া থেমে গেল। প্রায় 4 ঘন্টা পর যখন ওটি দরজা খুলে বাইরে এলো দুজন নার্স, তখন তাদের হাতে 2 নবজাতক শিশু। আশিকের সেই দিকে কোনো নজর নেই। সে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, সিস্টার, আমার বউ ঠিক আছে তো? আমি ওকে দেখতে যাব প্লিজ। সিস্টার দুটো মুচকি হাসি দিয়ে বলল, আপনার বউ একদম ঠিক আছে, আর 5 মিনিট পর বেরিয়ে দেওয়া হবে, তখন দেখবেন। বলেই চলে গেল। নার্স দুটো যাওয়ার আগে বাচ্চা দুটোকে পরিবারের কাছে দিতে চেয়ে বলল, আগে কে নেবে বাচ্চাকে? রেবেকা বেগম ও জেসমিন বেগম নার্সের দিকে তাকিয়ে বললেন, আগে বাচ্চার বাবাকে দিন। আশিক দ্রুত বলে উঠল, আম্মু, আমার কাছে বাচ্চারা যদি ব্যথা পায়, পড়ে যায়। রেবেকা বেগম সাথে সাথে সবাই মুচকি হাসল। কতটা সাবধানতা এই ছেলের! রেবেকা বেগম ফের বলে উঠল, মেয়েদের সবচেয়ে সুরক্ষার জায়গা তার বাবার হাতে, সেখানে কোনো বিপদ হতে পারে না। তুই ঠিক পারবি, আগে নিয়ে তো দেখ। দুটো ছোট্ট প্রাণ, দুটো কোমল মুখ আর আলাদা নিঃশ্বাস, কিন্তু দুটোই আশিকের মেয়ে। বাচ্চা দুটোকে যখন আশিকের 2 কোলে তুলে দিল, তখন মনে হয় যেন পুরো পৃথিবী আশিকের হাতে এসে থেমে গেছে। সমস্ত সুখ যেন 2 হাতে ভরে গেল। হৃৎপিণ্ডটা যেন ধীরে আবার দ্রুত অদ্ভুত ধুকপুক করতে থাকে। দুজনের কানে মুখ নিয়ে আশিক আজান দিল। আশিক মায়াভরা দৃষ্টিতে তাকালো দুজনের দিকে। মনে হয় আল্লাহ আমাদের একসাথে 2টা জান্নাতের দরজা খুলে দিল। হালকা কাঁপা হাতে, ভেতর ভেতর অবিশ্বাস। স্বপ্ন যখন হাতের ছোঁয়ায়, মানুষ তখন অবিশ্বাস দৃষ্টিতে তাকিয়ে বোঝে না এটা বাস্তব বা মনে আলাদা অনুভূতি। আর তার সাথে এক বিশাল দায়িত্ববোধে সে বুকে ভর দেয়। তাদের রক্ষা করার, আগলে রাখার, হাসাতে শেখানো, পৃথিবী দেখানো। একটা টুইন বেবির আঙুল যখন তোমার হাত শক্ত করে ধরে আর অন্যটা তোমার বুকের উপর মাথা রাখে, তখন যেন বাবার সমস্ত ক্লান্তি, দুশ্চিন্তা, জীবনের সব হিসাব এক মুহূর্তে হারিয়ে যায়। আশিক আকাশ আর অর্ণবের দিকে তাকিয়ে বলে উঠল, আর সত্যিকারের বাবা হয়ে গেলাম। সবার চোখে খুশির ডল নেমেছে। এই যেন দুটি প্রাণের আগমনী বার্তা। সাথে সাথে সবাই উঁচিয়ে উঁচিয়ে দেখল কোলের সদ্য জন্ম নেওয়া 2 নিষ্পাপ শিশুকে। মিনিট খানেক বাদে আশাকে যখন বেড়ে দিল, আশিক তার মায়ের কোলে ও শাশুড়ির কোলে 2 বাচ্চা তুলে দিয়ে আশার কাছে ছুটল। আশরাফ সর্দার চোখে জল। রেবেকা বেগম মুচকি হেসে স্বামীর দিকে তাকিয়ে হাতের নবজাতককে এগিয়ে দিলেন, ধরুন, আপনার নাতনিকে কোলে নেবেন না? আশরাফ সর্দার কাঁপা কাঁপা হাতে ছোট্ট শিশুটিকে কোলে নিল। একদম দুধের মতো সাদা সমস্ত শরীর, কোথাও কোনো খুঁত নেই। 2টি মেয়ে একেবারে নিখুঁত। রেবেকা বেগম ব্যাগ থেকে কাঁথা বের করে 2জনকে ঢেকে দিলেন। বাইরের নতুন আবহাওয়া যদি অসুস্থ হয়, তার উপর 8 মাসে বাচ্চা হয়ে গেল, একটু রিস্ক আছেই। আশাকে সর্বদা কড়া নজর আর যত্নে রেখেছিল বলেই
আজ মা ও শিশু তিনজনই সুস্থ আছে। সবার চোখে মুখে খুশির ঝিলিক। আয়শা কেবিনের দরজায় দাঁড়িয়ে আছে আশিক, আর তার চোখের অস্থির দৃষ্টি তার প্রেয়সীর অপেক্ষায় তৃষ্ণার্ত পাখির মতো ছিল এতক্ষণ, যেন দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। কেউ গলার কাছে শক্ত করে চেপে রেখেছিল। সেই প্রতি রাত জেগে জেগে কত দোয়া পড়ে, আয়শার শরীরে ফু দেয়, রাত জেগে নামাজ পড়ে। এমন নয় যে আগে পড়তো না, আগেও পড়তো। তবে যেদিন থেকে শুনেছে দুই বেবি হবে, তখন থেকে আল্লাহকে ডাকা বেড়ে গেছে। গভীর রাতে জায়নামাজে বসে হাত তুলে দোয়া করে, ইয়া আল্লাহ, আপনি অন্তর্যামী, সবার অন্তরের কথা জানেন। আমি নগণ্য একজন পাপী বান্দা, আপনার কাছে হাত তুলে দাঁড়িয়ে আছি। আপনার দয়া ভিক্ষে আমার ঝুলিতে দিন। শুনেছি আপনি যখন খুশি হন তখন রহমতের বৃষ্টি দান করেন, আর যখন তার চেয়ে একটু বেশি খুশি হন তখন বাড়িতে মেহমান পাঠান, আর যখন খুশি পড়া যায় উচ্চ মাত্রায় তখন কন্যা সন্তান দান করেন। আমি আপনার উপর অনেক খুশি। আপনি কেবল আমাকে কন্যা সন্তান নয়, কন্যাদের বাবা হওয়ার সুযোগ দিয়েছেন। তবে আমি চাই তাদের সুস্থভাবে আপনার এই দুনিয়া দেখার সুযোগ করে দিন। তাদের সুন্দর এক জীবন দান করুন। আমি বড্ড ভয় পাই যে আমার স্ত্রী সন্তানকে আপনি সর্বদা সুস্থ রাখুন আল্লাহ। আমার আর কিছু চাই না। আয়শাকে দেখে আশিকের হৃদয় শীতল স্রোত বইয়ে গেল। কাছে গিয়ে বসলো। আয়শাও আশিকের দিকে তাকালো। তোমাকে অসংখ্য ধন্যবাদ বউ। তুমি আজ আমার পুরো জীবনের মানে সার্থক করে দিলে। আমি তোমার জন্য বাবা হতে পারলাম। বলি আয়শার কপালে চুমু এঁকে দিল। আশা মুচকি এসে জবাব করলো, আপনি খুশি হয়েছেন? খুব। যা বলে বোঝানোর মতো ভাষা আমার কাছে নেই। আর আমাদের বেবিরা কোথায়? আমি দেখব। তৎক্ষণাৎ রুমে প্রবেশ করলো সকলে। চুমকে কোলে আর কথার কোলে দুই সন্তান এগিয়ে এসে আয়শার দুই হাতে তুলে দিল। আয়শা পরম যত্নে আগলে নিল তাদের ভালোবাসার অংশকে। চোখ খুশিতে জ্বলে উঠল, বুকের ভেতর ঠান্ডা হওয়া বয়ে গেল। দুই মেয়ের দিকে তাকিয়ে যেন শরীরের সমস্ত ব্যথা উপসয় হয়ে গেল। বাচ্চা দুটি পাশাপাশি বসে থাকা বাবা মায়ের দিকে গোল গোল চোখ বের করে তাকিয়ে দেখছে আর হাত নাড়াচ্ছে। কিছুক্ষণ পর হঠাৎ করে কাঁদতে লাগলো। আশা আরও আশিক ভেবাচেকা খেয়ে গেল। তড়িঘড়ি আশিক উঠে দাঁড়ালো। কি হলো, তুই কোথায় যাচ্ছিস? কেন আম্মু? বেবিরা কাছে তাই ডাক্তার ডাকতে যাচ্ছি। রেবেকা বেগম হেসে বলে উঠলেন, সবে পৃথিবীতে এসেছে বাচ্চারা, এখনো খায়নি, তাই ওদের ক্ষুধা পেয়েছে বলে কাঁদছে। পাগল ছেলে আমার। ওহ, আমি ভাবছিলাম কোনো সমস্যা হলো কি না। কোনো সমস্যা নয় বলে রেবেকা বেগম সবাইকে বের করে দিয়ে বড়রা মিলে বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা করলেন। একে একে বাড়িতে সবাই আগমন চলল বেবি দেখা নিয়ে। বাচ্চা দুটো হাত নাড়িয়ে নাড়িয়ে খেলছে, কখনো বা হাত পা ছুঁড়ে কাঁদছে। এক একজনকে কথার উপর এক একজনকে চুমকি নিয়ে ঘুরছে আর শান্ত করানোর চেষ্টা করছে। তখনই আসা ওদের সামনে এসে মুখ বেঁকিয়ে ঢং করে মজা নিতে নিতে গিয়ে সোফায় বসলো। চুমকি আরও কথা কাবলা ক্লান্তের মতো চেয়ে আছে আয়শার দিকে। সবে বাচ্চা দুটো হয়েছে 1 মাস। 7 দিন আকিকা করে নাম দিয়েছিল অনামিকে সর্দার আরিশা ও মেহেরিন সর্দার আলিশা। সংক্ষেপে সবাই ডাকে আরিশা ও আলিশা বলি। পুরো বাড়ি জুড়ে রাজত্ব চলে বৈকি। আশরাফ সর্দার 2 নাতিকে নিয়ে প্রায় সময় ব্যস্ত থাকেন। 2 বাবুর জন্য এত বড় যৌথ ফ্যামিলিতে বেড়ে ওঠা যেন চুটকির ব্যাপার। কখনো বিছানায় থাকতে হয় না। দেখা গেল একজন এসে কোলে নিয়ে গেছে, কোনো পাত্তাই নেই। কোলে করেই বেশিরভাগ মানুষ হচ্ছে। আর আশিকের কথা কি বলবে, সে তো 2 মেয়েকে নিয়ে বহুত বিজি থাকে। তাদের যত্নআত্তি কোনো ত্রুটি রাখে না। নিয়ম করে প্রতিদিন বাগানে গিয়ে বসে 2 মেয়েকে নিয়ে। সকালে সূর্যের তাপ ও বিকেলে সূর্যের তাপ খাইয়ে নিয়ে আসে, যা বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী। বাচ্চাদের কেয়ার কোনো অনীহা রাখে না। আশিক বিছানায় শুয়ে 2 মেয়ের সাথে খেলা করছে। আশা বিছানায় বসে বসে উঠল। শুনছেন? হ্যাঁ বউ, শুনছি, বলো। এদিকে একটু তাকান। হ্যাঁ, তাকিয়েছি, বলো। আশা এবার রীতিমতো খেপে গেল। নাকের ডগায় রাগে লাল টুকটুকে হলো। আশিক মেয়েদের দিকে তাকিয়ে বলছে সে তাকিয়েছে। তাহলে কার না রাগ লাগবে না? অভিমান করে অদূরে হয়ে বলল,
হ্যাঁ, এখন তো বেবি হয়ে গেছে, আমার আর দরকার নেই। আমি পুরনো হয়ে গেছি। সবসময় মেয়েদের নিয়ে ব্যস্ত থাকেন। আমার দিকে তাকানোর সময়টুকু পর্যন্ত আপনার নেই। কেমন না না তাকিয়ে বলছেন তাকিয়ে আছি? মিথ্যেবাদী কোথাকার! আশিক দৃষ্টি মেয়েদের দিক থেকে উঠিয়ে আশার পানে রাখলো। আশা অভিমান করে মুখ ঘুরিয়ে রেখেছে। মিথ্যে কথা বলবো কেন? আমি চোখ যেই দিকে রাখি না কেন, মনের চোখের সামনে তোমার মুখোশই ভেসে থাকে প্রতি মুহূর্ত। তোমাকে দেখার জন্য আলাদা করে আমার বাহিক্য এই দুই চোখ প্রয়োজন নেই। তুমি আমার মনে বসবাস করো, বুঝেছ? আশা না পারে মুখ ফিরিয়ে বলল, হয়েছে। আমি জানি আপনার প্রেমের ব্যাখ্যা বোঝার মতো মস্তিষ্ক এখন আমার হয়নি। কে বলেছে হয়নি? আমার দুই সন্তানের মা তুমি। তুমি মেয়েদের ভালোবাসায় এভাবে হিংসে দিচ্ছ মা হয়ে? এটা কিন্তু ঠিক না বউ। আশা আশিকের এমন রসিকতা না হেসে পারল না। আশা ড্রয়িং রুমের সোফায় বসে আছে, টিভিতে গান হচ্ছে। তাদের তাল মিলিয়ে আশা আশিকের উদ্দেশ্য করে বলে উঠল। আশা আবারও বলল, আশিক ডার্লিং ফিদা হ্যাঁ ইয়া দিওয়ানা। এক পাশে চমকে বসে আছে অর্ণবের পাশে। সেই তালে মিলিয়ে অর্ণবের দিকে চেয়ে মাথায় হাত রেখে অভিনয় করে বলল, চমকে, মেয়েরা স্যার হের দুখাতা। অর্ণব, চলো মেয়ে দাবাদু। পাশে বসে থাকা কথা আবার বাদ যায় নাকি? সেও আকাশের কলার ধরে বলে উঠল, কথা কাহি ঘুম আয়ে। এরপর আয়শা কথা আকাশ এক সুরে বলে উঠল, বা মে আইসক্রিম ভি খিলানা। আশিক অর্ণব আকাশ, মিঠা পাঁপড় কতটা খিলানা। এই সুন্দরতম লাইন শেষ করে সবাই অট্ট হাসিতে পেটে পড়ল। আজকে শুক্রবার, 7টায় বসে বসে এসব পড়েছে। কেটে গেছে আরও দীর্ঘ 5 বছর। সময়ের তীরে ভেসে ভেসে সবার জীবনে সুখের ঢল নেমেছে। চুমকি অর্ণবের একটা ছেলে হয়েছে, অর্ণব। কথা আকাশের একটা মেয়ে হয়েছে, আসফিয়া। আর নূপুর আদরের ছেলে হয়েছে, নির্ঝর। সবাই ফ্যামিলি নিয়ে সুখে আছে। এত কিছুর মাঝে বেচারা আশিক, অর্ণব, আকাশ আর আদর ওরা যেন কিছুতেই বইয়ের মন মতো হতে পারছে না। বাড়ি ফিরলে সবাই বলা শুরু করে, আপনি আমাকে একটুও ভালোবাসেন না, একটু সময় দেন না, সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, তাহলে বিয়ে করেছেন কেন? এই কথা প্রতিদিন শুনতে শুনতে সবার কান পচে গেছে। আদর তো আবার দুই কানে কখনো কোনো তুলা গুঁজে রাখে আর দাঁত কিলিয়ে যায়। একদিন দুপুরে অফিস থেকে আশিক ফোন করেছে আয়শাকে, কিন্তু ফোন সুইচ অফ বলেছে। এই দেখে অর্ণবকে বলল চুমকিকে ফোন করে যেন আয়শাকে দেয়। এদিকে অর্ণব ফোন করে দেখে চুমকির ফোনও বন্ধ। একে কি আয়শাও একই অবস্থা, কথার ফোনও বন্ধ। শেষে না পেরে আশিক বাড়িতে ফোন করল মায়ের কাছে। তখন রেবেকা বেগম বলছিলেন বান্ধবীরা নাকি দেখা করতে যাবে একসাথে, নূপুরও আসবে, তাই তিনজনে বাড়ি থেকে বেরিয়েছে। কেন, কোনো সমস্যা? ফোন যে বন্ধ করে সে বিষয়ে আরও বলল না আশিক। আদরকে ফোন করে বলে তাইও একই কেস। শেষে সবাই বুঝতে পারল তাদের পেয়ারার বিবিরা রেগে আছে তাদের উপর, আর তাই ফোন অফ করে রেখেছে। আশিক মায়ের কাছে ফোন করে ঠিকানা নিল। অফিস থেকে নিচে নামতেই দেখে আদর বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর চারজনের চার বাইকে উঠে হেলমেট পরে বাইক স্টার্ট দিল। ধুধু রাস্তার মাঝে পাশাপাশি ছুটতে লাগলো তাদের বাইক। গন্তব্য তাদের নিজ নিজ পেয়সে। চলতে চলতে হঠাৎ করে আসি গলা ছিঁড়ে ধরে গিয়ে উঠল। আবার তাল মিলিয়ে চার সুরে এক করে আবারও গিয়ে উঠল। উত্তর খুঁজে পেল। দূর থেকে লক্ষ্য হলো তাদের প্রেয়সী শাড়ি পরে বসে আছে একটি পার্কের বসার জায়গায়। সব মুখে চোখে হাসির ঝলক। আশিক আকাশকে উদ্দেশ্য করে বলল, দেখছিস তোর বোনকে? নিজে এখানে হাসি খুশি থেকে আমাকে টেনশনে রাখার কত ধান্দা। ভাইয়া শুধু আমাকে দোষ দিও না, সবাই এসেছে সুতরাং আমি নির্দোষ। আদর দাঁত বের করে বলল, আরে বেচারা আকাশকে কিছু বলো না, সে তো নির্দোষ ফিটার খায়। অর্ণব, তুমি এক কাজ করো, আকাশের মুখে একটা ফিতা ধরে রাখো। সবাই হাসতে হাসতে শুরু করলো। অর্ণব চেঁচিয়ে বলল, আমার কি এখানে হাসতে এসেছি? আশিক সবাইকে থামিয়ে বলল, হ্যাঁ চলো যাওয়া যাক। এই বলে এক এক পেছন থেকে গিয়ে তাদের প্রেয়সীর মুখের সামনে একটা করে টকটকে লাল গোলাপ ধরলো। মুহূর্তে ঘর ঘুরিয়ে নিজের ভালোবাসা মানুষদের দেখে চট করে মুখ বাঁকিয়ে আবার সোজা হলো। এরপর সবাই এসে পাশে বসলো। একে একে নূপুর উঠে দূরে গেল। পেছন পেছন আদরও ছুটল।
কথার পেছন পেছন আকাশ ছুটল, চুমকির পেছন পেছন অন্য ছুটল। চুমকি কিছু দূরে যাওয়ার পরে পেছনে তাকিয়ে বলে, আপনি আমার পেছন পেছন আসেন কেন? আমার সঙ্গে আসবেন না বলে দিলাম। অর্ণব ঠোঁট উল্টে আবার পেছনে হাঁটা শুরু করলো আর বলে উঠল, চুমকি চলেছে একা পথে। চুমকি পূর্বের ন্যায় রাগী দৃষ্টিতে অর্ণবের দিকে পেছন ফিরে দুই কোমরে হাত রেখে, একদম আমার সাথে আসবেন না, নইলে আমি কিন্তু গালাগালি করবো বলে দিলাম। চুমকি আবারও চলতে শুরু করলো আর পেছন থেকে ফের অর্ণব কি বলল। বলতে বলতে ড্রাম করে চুমকির সামনে এসে হাঁটু মুড়ে বসে পড়ল। আমার ঝগড়া মান অভিমানের রানী, ভীষণ ভালোবাসি তোমায়। তুমি আমার হৃদয়ের প্রতিটা হৃদস্পন্দনের স্পন্দিত হও। তোমাকে ছাড়া কীভাবে চলবে আমার? আমার হৃদয়ে যে গিটার বাজাও তার সুর কেবল আমি শুনতে পারি। সৃষ্টিকর্তার কাছে আমার আকুল আবেদন, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন তোমাকে এভাবেই ভালোবেসে যেতে পারি। আই লাভ ইউ। চুমকি আর রাগ করে থাকতে পারে না। হাত থেকে ফুলটা নিজের হাতে নিয়ে অভিমানী কণ্ঠে বলো, সারাটা জীবন এভাবে ভালোবাসবেন তো আমায়? আছোই তো নিজের দেহে, দেখে নিও সারাটা জীবন ধরে। চুমকি জড়িয়ে ধরল অর্ণবকে। আবেগে অর্ণবও নিজের বুকের মাঝে জড়িয়ে নিল তার ভালোবাসা। কথা রেগে ঠায় দাঁড়িয়ে আছে, তার সামনে নতুন মস্তিষ্কে দাঁড়িয়ে আছে আকাশ। কি হলো, এভাবে চুপ করে আছেন কেন? আকাশ মুখ তুলে বলল, তোমাকে ভয় পাই তো, একটু রাগ কমাও না। কথা হা করে চেয়ে থাকলো আকাশের পানে। এ বলে কি, এ নাকি ভয় পায়? আকাশ হাঁটু মুড়ে বসে কথার সামনে, কথা মুহূর্তে হকচকে পেছনে গেল। এ কি করছেন? আকাশ উঠল না, শান্ত হয়ে বলে উঠল, জানো মেয়ে, তুমি আমার পূর্ণতা, তোমাকে যে খুব ভালোবাসি। আমার পর্বতের ন্যায় আমার ভালোবাসা, যা তুমি শেষ করতে পারবে না। আমি তোমাকে এতটা ভালোবাসতে পারবো কখনো ভাবিনি। তুমি হুট করে আমার হৃদয়ের সাথে গভীর বন্ধনে বেঁধে গেলে। তোমাকে ভালোবাসা আমার কাছে একরকম পূর্ণতা। তুমি আমার জন্য এসে আমার জীবনটা ভালোবাসাময় করে তুলেছ, আমাকে ভালোবাসতে শিখিয়েছ। সবশেষে একটাই কথা বলতে চাই, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। কথা আকাশের দিকে তাকিয়ে আছে। সে একবার প্রপোজ করেছিল আশাদের চাপে পড়ে, তাও কিনা শিউলি ফুল দিয়ে। কোথাও গোলাপ না পাওয়ায় শিউলি ফুলের ছোট একটা ডাল ভেঙে নিয়ে প্রবেশ করেছিল। অবশেষে মুগ্ধ হয়ে তাকে কথা গোলাপ তুলে নিল। আপনি আমার পরম পাওয়া, আমি আপনাকে ভীষণ ভালোবাসি, আই লাভ ইউ টু বলে জড়িয়ে ধরল আপেক্ষিত ভালোবাসা। কি মেয়ে, এই ছেলে কি ডিস্টার্ব করছে? নূপুর থেমে গেল লোকটির কথায়। এতক্ষণ তোর পিছন পিছন দৌড়াচ্ছে আর আঁচল ধরে টানছে। লোকটি অনেকক্ষণ যাবৎ খেয়াল করে উঠে এসেছে নূপুর কোনো কথা বলবে, তার আগে লোকটি আদরের উদ্দেশ্যে বলে, ঘরে কি মা বোন নেই? বাইরে মেয়েদের ইপটিজিং করো, লোকজন ডেকে তোমাকে উত্তম মাধ্যম দিতে হবে? ঘাড়ে কয়টা পড়লে নোংরা মানসিকতা দূর হয়ে যাবে, ডাকবো নাকি? লোকটির এমন কথা শুনে নূপুর দাঁতে দাঁত চেপে মুচকি হাসছে। আদর ভাবলিসীন হয়ে বলে উঠল, বলছি চাচা, ঘরে মাও আছে, বোনও আছে, একটা বাচ্চাও আছে, বুঝলেন? কিন্তু বউটা নেই, তাকে নিতে এসেছি। আর আর আপনি আমাকে এভাবে বইয়ের ইন্টিয়ার বানিয়ে দিলেন, সে এই জন্যই তো আপনাকে পুলিশে দেওয়া উচিত। করবো নাকি? মানে পুলিশে ফোন? আদরের কথায় বুঝতে পারলো তারা স্বামী স্ত্রী, তাই সেখান থেকে চলে গেল। নূপুর এবার যেন প্রাণ ফিরে পেল। গোলাপ এগিয়ে দিল নূপুরের দিকে। রাতপুরি, তুমি কিন্তু আমাকে বড্ড জ্বালাও আজকাল। এভাবে চলে না আসলেও পারতে, আমাকে বললেই তো নিতে আসতাম। সময় আছে আপনার? তোমার জন্য সবসময় আমার কাছে সবাই থাকে, বুঝেছ? কচু থাকে। আদের মুচকি এসে বলে উঠল, এই আকাশ বাতাসকে সাক্ষী রেখে বলছি, আদর তোমাকে ভালোবাসে রাতপুরি, খুব ভালোবাসে, যে ভালোবাসা কোনো গণ্ডি নেই। তুমি আমার জীবনে এক সদ্য ফোটা পুষ্পের নেই, কোনোদিন ঝরে পড়বে দিবে না তোমায়। আমার বুক দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আগলে রাখবো তোমায়। তুমি যে আমার খুব আদরের, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমার রাতপুরি। নূপুর জড়িয়ে ধরে বলল, আমিও ভালোবাসি আদর সাহেব। পুরোটা জীবন আপনার আদরের চাদরে নিজেকে মুড়িয়ে রাখতে চাই। আশিক এসার হাত ধরে বলল, তুমি তো বেখালি কেন? ফোন কেন বন্ধ করেছো? টেনশন হয়তো আমার। তোমাকে নিয়ে আমার ভাবনা সব সময় কাজ করে। আমাকে তো জানতে পারাতে এখানে এসেছো।
আশা মুখ ভেঙচি দিয়ে বলে, আমি বেখালি তো আপনি আছেন কি করতে? হ্যাঁ, তুমি যত ইচ্ছে এলোমেলো হয়ে যাও, আমি তোমাকে আবারও গুছিয়ে নিব। যেভাবে একজন পথিকের ঝুলি ফুটো হয়ে সমস্ত চাল পড়ে যায় আর পথিক একটি একটি করে পুনরায় তা কুড়িয়ে নেয়, আমি তোমাকে ভালোবাসি একটি ছাউনির মতো, যা বিশাল ঝড়ের কবলে পড়েও যাত্রীদের মাথায় ছাতা হয়ে দাঁড়ায়। আমি তোমাকে দূরের ওই নক্ষত্রের মতো ভালোবাসি, যেই নক্ষত্ররা ছুটে চলে দিক বিদিকে, তবে একই সাথে। আই লাভ ইউ, আই লাভ ইউ মাই রোজ স্টাইলিং। আশা আর অভিমান করে থাকতে পারলো না। ঝাঁপিয়ে পড়লো তার এক হৃদয় ভালোবাসার বুকে, যেখানে তাকে নিয়ে সবসময় অস্থিরতা চলে। আশাকে বুক থেকে তুলে মাথায় গুঁজে দিল সেই গোলাপটি। তারপর সবাই তাদের প্রেয়সীকে বাইকে উঠিয়ে একতালে ছুটল। ভালোবাসা পুরায় না, কথাটা বাস্তবিকতা তাদের চার পুরুষের থেকে তাদের নারীরা ভীষণভাবে উপভোগ করে। নারী যেখানে ভালোবাসা, যত্ন আর সুন্দর ব্যবহার পায়, সেখানে কঠোরভাবে আটকে যায়। সবার জীবনে একটা করে পুরুষ অথবা নারী আসুক, যারা ভালোবাসা দিয়ে তাদের জীবন রঙিয়ে তুলবে। সেখানে থাকবে না কোনো স্বার্থ। আরিশা, আলিশা, অর্ণব, আশফিয়া, নির্ঝর আর বীর এতগুলো বাচ্চা মিলে পুরো বাড়ি মাথায় তুলেছে। কে কোনো দিকে ছুটবে তার দিশে নেই। বীর আরিশার হাত ধরে বলছে, হে ইউ, আমি তোমাকে ধরে ফেলেছি। বীর হলো রিয়ানার অন্তর ছেলে। তারা পাকাপোক্তভাবে আশিকের মেয়ে আরিশাকে নিতে চায়। সেই ধান্দা থেকে সব সময় রিয়ান। আরিশা হাত ছাড়িয়ে বলে, তুমি আমার হাত ধরেছ কেন বীর ভাইয়া? আমার পাপাকে বলে দিব তুমি পচা। বীর মুখ ভেঙচি দিয়ে বলল, আর যা গিয়ে বল কাকে কি বলবি। আরিশা একচুট লাগালো বাবার কাছে বিচার দিতে। এদিকে বীর না চাইতেও মুচকি হাসি দিল। মেয়েটাকে খুব মিষ্টি লাগে না চাইতেও, জ্বালাতে বড্ড মজা পায়। তবে জানা নেই এই দুষ্টু মিষ্টি ভালো লাগা ভবিষ্যতে কোন দিকে মন নিবে। এদিকে আশিকার আয়শা আরেক মেয়ে আলিশা দৌড়াতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে পড়ে গেল। মুহূর্তেই ছুটে এলো অর্ণব, কথার ছেলে অর্ণব। ঘাসের মেঝেতে বসে আলিশা পা নিজের হাঁটুর উপর রেখে বলে, রোজ পাখি, তোমার কি বেশি ব্যথা পেয়েছো? বলে আলিশার কান্না দেখে বিচলিত হয়ে আলিশার পায়ে চুম্বো দিল শব্দ করে। তৎক্ষণাৎ থেকে থেমে গেল আলিশার কান্না। মুচকি এসে অর্ণব বলে, তোমার চোখের এক ফোঁটা অশ্রু আমি ঝরাতে দিব না রোজ পাখি, এভাবেই আগলে রাখবো, হাসি ফোটাবো তোমার ওই মুখে। 4 বছরের শিশুর মুখে এমন কথা আর কি ভাবা যায়। তার উপর আলিশা থেকে 1 বছরের ছোট অর্ণব। সর্বদা আলিশা যত্ন মশগুল, এক কথায় আলিশা বলতে পাগল। নিজে নিজে যত্ন নিতে পারে না, অথচ আলিশার কথা উঠলে আর কোনো কথাই নেই। এক ছেলের পাগলামিতে বাড়ির বড়রা টেনশনে পড়ে গেছে, না জানি বড় হলে আশিকের মতো হয়। আশফিয়া কথাও আশিকের মেয়ে, শাড়ি পরে হাঁটতে পারে। শাড়ির আঁচল আটকে মেঝেতে ঝাড়ু দিয়ে চলছে ছোট্ট মেয়ে আশফিয়া। এদিকে চলতি যত্ন নিতে নিজের হাতে তুললো আদর ও নুপুরের ছেলে নির্ঝর। কুলে আমার আঁচল ধরলো, পেছন ফিরে বলে উঠল, তুমি চলো, আমি তোমার এই আঁচল সামলাচ্ছি। দূরে দাঁড়িয়ে রিয়ানীদের কাণ্ড দেখে আদর ঘাড়ে চাপড় বলল, তুই কি জানিস, বলেছিলি মনে আছে 6 মাস কম হলে কী হবে, সিনিয়র মেয়েকে বিয়ে করবে, তবু আশিকের মেয়েকে নিয়ে যাবে। এদিকে তো তোমার 4 ইঞ্চি ছেলে 2 ইঞ্চি মেয়ের আঁচল ধরে হাঁটছে, যদিও তুমি নিজেই নুপুরের আঁচলের তলায় থাকো। বলে কি হাসাহাসি শুরু হলো। আরিশা দৌড়ে এলো আশিকের কাছে। পাপা, পাপা, জন্য ওই বীর ভাইয়া আমার হাত ধরেছে। বীর ভাইয়া পচা, ওকে বাড়ি থেকে বের করে দাও। আশিক সযত্নে নিজের মেয়েকে কোলে তুলে নিল। কি এত বড় সাহস বীরের, আমার আরিশা আমার হাত ধরেছিল। ওকে পানিশমেন্ট দিবে তোমার পাপা, কেমন? ঠিক আছে পাপা। বলতে বলতে আরেক মেয়ে আলিশাও দৌড়ে এসে আশিকের কোলে উঠল। 2 মেয়ের কপালে চুমু দিয়ে নিজের 2 হাতে পরম ভালোবাসায় আঁকড়ে ধরল। কই আমার দাদু ভাইয়েরা, সবাই চলে এসো, সবার জন্য গিফট এনেছে দাদু। আসলাম সর্দারের কথায় আরিশা আলিশা কোল থেকে নেমেই দৌড়ালো দাদু ভাই এসেছে বলে। আসলাম সর্দারও তাদের ভাইয়ের মিলে নাতিপুতির জন্য মার্কেট করে নিয়ে এসেছে। তাদের সুখী একটা পরিবার, বাচ্চাদের নিয়ে অনায়াসে দিন কাটছে। এদিকে অহনা বড় হয়েছে, লুকিয়ে লুকিয়ে শুভর সাথে প্রেম চলে তার। শুভ সামনে একটা জব পেয়েছে, এই বছর তাকে ঘরে নেওয়ার সিদ্ধান্ত চলছে।
অপরদিকে সিয়ামের অবস্থাও একই। সেও তার বান্ধবীকে বিয়ে করবে, বাড়িতে সবাইকে জানিয়েছে। ছেলে যেহেতু চাকরি করে তাই তাদের কোনো আপত্তি নেই। সবাইকে আশিকের বাবা মা দাওয়াত করেছিল বলে এসেছিল। খাওয়া দাওয়া করে সবাই চলে গেল। সন্ধ্যা ছুঁই ছুঁই তখন আয়শা আয়নার সামনে নিজেকে একবার পরখ করে নিল। আজকে সে নিজেই শাড়ি পরেছে। 1 বছর শাড়ি পরা শিখে নিয়েছে। মাঝে মাঝে পরে আশিকের চমকে দেয়। সারাদিন কাজ করে সে যখন দেখে ভালোবাসা মানুষ তার জন্য সে যে তারই অপেক্ষা করছে, তখন তার বলার কিছু থাকে না। এই সুখ সবার কপালে থাকে না। আশিক সেই দেশে আসার সময় আলাদা একটা লাগেজ এনেছিল, যেটা সে আয়শাকে দিয়েছিল। সেই দিন আয়শা অবাক হয়েছিল। লাগেজ জুড়ে ছিল আয়শার লম্বা চুলের যত্ন নেওয়ার বিভিন্ন তেল, সাবান, শ্যাম্পু। চুলগুলো এখন আরো সুন্দর হয়েছে। লম্বা হাঁটু ছাড়িয়ে চুলগুলো ছেড়ে দিয়েছে। ঠোঁটে গাঢ় খয়েরি লিপস্টিক দিয়ে শেষবারের মতো নিজেকে পরখ করলো। বারান্দায় গেল। আশিক দাঁড়িয়ে আছে। আয়শা পেছন থেকে জড়িয়ে ধরলো আশিককে। ঠোঁটের কোণে মুচকি হাসি ফোটালো আশিকের। আয়শা মুখ ফুটে বলে উঠল, মুশফিক সরদার আশিক, ভালোবাসি। এই আয়শা খুব ভালোবাসে তোমাকে। তোমার মতো করে না হলেও আমিও ভালোবাসি। আশিক আয়শা নিজের দিকে ফিরিয়ে নিল। আয়শা যে শাড়ি পরেছে তার জন্য এটা বুঝতে সময় লাগলো না। মুচকি হাসি দিয়ে অপেক্ষা না করেই ওষ্ঠ দিবিয়ে দিল প্রেয়সীর ওষ্ঠে। তারপর কপালে চুমু দিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, এই আশিক যে তোমাকে খুব ভালোবাসে। মৃত্যুর পর আখিরাতে তোমাকে চেয়ে নিব খোদার কাছ থেকে। আজন্ম ললিত স্বপ্ন তুমি আমার। তোমার কাছে এসে আমার নির্ঘুম চোখের আস্ত যায়। তোমাকে ভালোবেসে আমি কোনোদিন। তুমি আমার এক বুক ভালোবাসা। বিশাল আগুনের মাঝে তুমি আমার এক বিন্দু জল, যা আমাকে আশার আলো জুগিয়ে দেয়। তুমি তো থাকো আমার হৃদয়ের অন্তরালে। আমাদের গল্প এখানেই শেষ না হোক। আশা পরম যত্নে আশিকের পাশাপাশি দাঁড়িয়ে আশিকের হাত ধরল। আশিক নির্বিশেষ আশার হাত ধরে রাখা হাতের পানে চেয়ে গেয়ে উঠল,